শুভ দুপুর প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আজকের আয়োজনে। আজকের তারকা কথন একটি বিশেষ আনন্দের ক্ষণকে সামনে রেখে। আর মাত্র 2 দিন পর আসছে 1 অক্টোবর, আমাদের চ্যানেল আইয়ের জন্মদিন, আমাদের সকলের জন্মদিন। 1999 সালের এই দিনে চ্যানেলটি যাত্রা শুরু করেছিল শুধু একটি প্রতিষ্ঠান বা একটি টেলিভিশন বা একটি বিনোদনের মাধ্যম হিসেবে নয়। চ্যানেল আই ক্রমান্বয়ে হয়ে উঠেছে শিল্পীদের আশ্রয়স্থল, হয়ে উঠেছে দর্শকদের ভরসার জায়গা। এবং এই জন্মদিনকে সামনে রেখে আমরা তো ভীষণভাবে অপেক্ষায় আছি। আমরা জানি যে আপনারাও আমাদের সাথে অপেক্ষায় আছেন, কারণ আমাদের বাংলাদেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতি সব কিছু জড়িয়ে আছে চ্যানেল আইয়ের সাথে। আজকে তাই চ্যানেল আইয়ের জন্মদিন নিয়ে কথা বলবো আসলে চ্যানেল আই আমাদের জীবনে, আমাদের শিল্পীদের জীবনে কেমনভাবে জড়িয়ে আছে। আমাদের সাথে সেই জন্য আছেন আমাদের প্রিয় দুজন শিল্পী, পরিচয় করাবো তাদের সাথে। আছেন সেরা নাচিয়ের সিনথিয়া ইয়াসমিন, এবং আছেন চ্যানেল আইয়ের সঙ্গীত প্রতিযোগিতা খুদে গানরাজের অথি। অনিন্দিতা সাহা অথি এবং সিনথিয়া ইয়াসমিন দুইজনকে অনেক অনেক শুভেচ্ছা, স্বাগত। জন্মদিনেরও অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। কেমন আছেন? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আমিও খুব ভালো আছি, এবং বিশেষ একটি আনন্দের দিন সামনে আসছে, সেটা তো বলছি। এই জন্য আমরা সকলেই নর্মালি যেরকম থাকি এর চেয়ে অনেক অনেক বেশি ভালো আছি। একটু প্রথমে শুনতে চাই, জন্মদিন নিয়েই কথা বলবো, যেহেতু চ্যানেল আই আপনার জীবনে বিশেষভাবে জড়িয়ে আছে, কারণ সেই সেরা নাচিয়ে থেকে এরপর আমরা আপনাকে অভিনয়েও দেখেছি। এই পুরোটা পথ চলায় চ্যানেল আইয়ের সাথে আপনার কী কী স্মৃতি আছে সেগুলো একটু আমাদের সাথে ভাগ করে নেন। চ্যানেলের সাথে স্মৃতির কথা বলতে গেলে আসলে শেষ হবে না, মানে অনেকটা টাইম লেগে যাবে। মানে প্রথম থেকে, মানে আমার সেরা নাচের শুরুর দিক থেকে ক্যাম্পে থাকা নিয়ে শুরু করে চ্যানেল আইয়ের নাটক করা, চ্যানেল আইয়ের বিভিন্ন ইভেন্টে, প্রতিযোগিতাগুলোতে পারফরমেন্স করা, অ্যান্ড যারা কলিগরা ছিল তাদের সাথে অনেক মজার স্মৃতি। তো সব কিছু আসলে মনে করতে গেলে আমি অনেক ইমোশনাল হয়ে যাব, কারণ এটা তো আসলে চ্যানেল আইয়ের জন্য আনন্দের দিন। আমরা আয়োজনের শুরুতেই আসলে ইমোশনাল হতে চাই না, এখানে আবার ঘুরে আসবো। একটু অথির কাছে শুনি যে অথির চ্যানেল আইয়ের সাথে যাত্রাটা কিভাবে শুরু হয়েছিল? আমার যাত্রা শুরু হয়েছিল 2016 সালে খুদে গানরাজ দিয়ে। আর চ্যানেল আই আমার কাছে একটা পরিবার। তো আসলে আমি খুদে গানরাজে এসে যখন ক্যাম্পে ছিলাম, ক্যাম্পে থেকে বাসায় যাওয়ার যখন সময় হলো, আমি জাস্ট ভাবতে পারছিলাম না যে আমি আসলে কিভাবে থাকবো। কারণ চ্যানেলে শুরুতে বললাম যে পরিবার, এখানে আসলে প্রত্যেকটা মুহূর্ত, ক্যাম্প থেকে শুরু করে আমার পারফরমেন্স যখন ছিল খুদে গানরাজে, এত সুন্দর কিছু মেমোরিজ আমি নিয়ে গেছি। আমি আসলে সারা জীবন আসলে আমার ভোলার মতো না, এত গুড মেমোরিজগুলো আমার সাথে রয়েছে। এবং এত অল্প সময় আসলে দুজনের কারোর জার্নির কথাটাই বলে শেষ হবে না। আমরা সিনথিয়া ইয়াসমিনের জার্নি নিয়ে একটি অডিও ভিজুয়াল দেখে আসতে চাই দর্শকদের সাথে নিয়ে। প্রিয় দর্শক, চলুন দেখি। আই সেরা নাচিয়ে সিজন 3 বিজয়ী সিনথিয়া নৃত্যে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেছেন সুকন্যা নৃত্যাঙ্গন, সাধনা, নন্দন কলা কেন্দ্র এবং নৃত্যালোক থেকে। মূলত সিনথিয়া নৃত্যশিল্পী হলেও চ্যানেল আই সেরা নাচিয়ে বিজয়ী হবার পর সিনথিয়া বিভিন্ন নৃত্যানুষ্ঠানে অংশ নেবার পাশাপাশি আগ্রহী হন টিভি নাটকে অভিনয়ের প্রতি। অভিনয়ের শুরুটা ছিল চ্যানেল আইতে প্রচারিত সালাউদ্দিন লাভলু পরিচালিত সোনার পাখি রূপার পাখি ধারাবাহিকে। এরপর সিনথিয়া অভিনয় করেন আরও বেশ কটি টিভি ধারাবাহিক ও একক নাটকে। এর মধ্যে প্রিয় দিন প্রিয় রাত, খুব খারাপ হবে পিন্টু, খুব খারাপ হবে। এখন কোথাও গিয়ে ভাবি যাবো, আসবো 10 মিনিটের মধ্যে আমি আপনার দেবো, আপনার কাছে দিয়ে যাবো। আমি যদি এখন তোমার বোনের কল দিয়ে বিচার না দেই, আমার নাম সুরভি না। প্রিয় শত্রু, যাত্রা বিরতি। কোন ইডিয়েট এই চাদরটা আমার মুখে ছুঁড়ে মারছে? কে মারছে? এই কেউ কথা বলতেছেন না কেন? মালিক পক্ষ কোথায়? আমি মালিক পক্ষের কাছে বিচার দিব। যে আমার মুখে এই চাদরটা ছুঁড়ে মারছে, আমি তার নামে বিচার দিব। এবং ভালোবাসার অলিগুলি স্মরণযোগ্য। অংশ নিয়েছেন দেশে বিদেশে বেশ কটি নৃত্যানুষ্ঠানে। এর পাশাপাশি বর্তমানে সিনথিয়া ইয়াসমিন নৃত্য পরিচালনার কাজটিও করে যাচ্ছেন দক্ষতার সাথে। দেখলাম আমরা ভীষণ সুন্দর এই এভি ভিজুয়ালটি। আপনার কাছে কেমন লাগলো আসলে দেখে? আমার অনেক ভালো লেগেছে। আমি মনে হলো যে আমি অনেক দিন পরে, মানে
অ্যাকচুয়াল সিনথিয়াকে দেখলাম স্ক্রিনে, বিকজ আমার অসুস্থতার কারণে আমি অনেকটা গ্যাপে চলে গিয়েছিলাম, কিন্তু এই যে পুরনো স্মৃতি অ্যান্ড নতুন ভিডিওস, নতুন কাজের ভিডিওস দেখলাম, ভীষণ আনন্দ হচ্ছে। এবং এই যে সেরা নাচিয়ে থেকে পরিচিত হওয়া, তারপর বিভিন্ন জায়গায় অভিনয় করা, অভিনয় আমরা আপনাকে দেখতে পেয়েছি। চ্যানেল আই আসলে আপনার এই পুরোটা যাত্রায় কিভাবে আপনাকে শেপ করেছে, কিভাবে সিনথিয়া ইয়াসমিন হিসেবে পরিচিত করতে সাহায্য করেছে? শুরু থেকেই তো অভিজ্ঞ ছিলাম না, কাজ করতে 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 আজকে মনে হচ্ছে যে কাজটা আমার জন্য আসলে সহজ হয়ে গেছে। তো চ্যানেল আই আমার ভেতরের কনফিডেন্সকে আরও বেশি বাড়িয়ে তুলেছে দিনের পর দিন। তো চ্যানেলের ভূমিকা আসলে সবার প্রথমেই আমার জীবনে, কারণ চ্যানেল আই থেকেই আমার শুরু এবং এখনও চলছে, ইনশাল্লাহ আগামীতেও চলবে। আমাদেরও প্রত্যাশা সেটাই। অথির কাছে একটু যদি শুনি, এই যে বিভিন্ন প্রতিযোগিতাগুলো হয়, রিয়েলিটি শোগুলো হয়, সেগুলো আসলে একজন শিল্পীকে শিল্পী হিসেবে গড়ে তুলতে কতটুকু ভূমিকা রাখে, এবং আপনার জীবনে আসলে চ্যানেল আইয়ের ভূমিকাটা কতটুকু, এই যে আপনি সেই সেরা কণ্ঠ থেকে পরিচিত হয়ে এখনও গান করছেন? আসলে কম্পিটিশনগুলো ভূমিকা একটু বেশি বলবো, কারণ আমরা ভালো শিখছি খারাপ শিখছি এটা তো আসলে নিজেদের মধ্যেই থাকে, কিন্তু এটা আসলে দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার প্রথম মাধ্যমটা আমার কাছে মনে হয় যে এই কম্পিটিশনগুলো। কারণ আমরা আসলে আমার যেটা হয়েছে খুদে গানরাজের মাধ্যমে আমি আসলে দর্শকের ভালোবাসা বা যতটুকু পরিচিতি পেয়েছি খুদে গানরাজ দিয়ে আমার পথ চলা। তো এটা আসলে আমার জার্নিকে অনেকটা সহজ করেছে, নাহলে হয়তো এত সহজে আমি সবার কাছে আসতে পারতাম না আমার গান নিয়ে। তো এর জন্য আসলে খুব আমার কাছে মনে হয় যে ভালো বড় একটা ভূমিকা আসলে কম্পিটিশনগুলো রাখে। অনিন্দিতা সাহা অথিকে নিয়েও আমাদের একটা অডিও ভিজুয়াল আছে, আমরা দর্শকদের সাথে নিয়ে সেটিও দেখে আসতে চাই। প্রিয় দর্শক, অনিন্দিতা সাহা অথি, চ্যানেল আই খুদে গানরাজ 2016 বিজয়ী। সোহাগের দিলাম বেড়া ঘরের চারিপাশে, মায়া লাগাইল নিন্দার বাতাসে গো, নিন্দার বাতাসে। ছোটবেলা থেকে গানের চর্চা করে আসছেন, তবে খুদে গানরাজ হবার পর অথির গান করার ক্ষেত্রটি আরও বিস্তৃত হয়। স্বল্প সময়েই তার গাওয়া 20টির বেশি মৌলিক গান প্রকাশিত হয়েছে। প্রকাশিত প্রথম মৌলিক গানের শিরোনাম দিন যায় দিন যায়। দিন যায় দিন যায় শুধু দিন যায়। এ বছরের পুজোতেও অথির গাওয়া 3টি গানের মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে। পুজোর গন্ধ চারিপাশ সাজছে মন, শিউলি বন পুজোর রঙের উচ্ছ্বাস। অনিন্দিতা সাহা অথি বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগে 4র্থ বর্ষে অধ্যয়নরত রয়েছেন। বাহ, আমরা দেখলাম ভীষণ সুন্দর এই অডিও ভিজুয়ালটি অথিকে নিয়ে। এবং অথির কেমন লাগছে যে সেই ছোট্ট অথিকে, এবং ছোট্ট অথি থেকে এখন আজকের এই অথি, ভিডিওটা দেখে কেমন লাগলো এবং সেই ছোটবেলার কথাটা মনে পড়লে কেমন লাগে? ভিডিওটা দেখে তো খুবই ভালো লাগলো এবং খুব স্পেশাল ফিল হলো। থ্যাংক ইউ সো মাচ তার জন্য। আর আমি যে বড় হয়েছে এটাই ফিল হয় না আমার। আমি যে আমার পারফরমেন্সগুলো দেখলাম খুদে গানরাজ, যে আমি জাস্ট মনে হচ্ছে ঠিক আছে 2-3 বছর আগের, বাট এতটা বছর পার হয়ে গেছে এটা বিশ্বাস করতে আমার কষ্ট হয়। এবং আমরা এখানে দেখতে পেলাম যে সঙ্গীত নিয়ে পড়াশোনা করছেন। সঙ্গীত নিয়ে পড়াশোনাটা আসলে কেমন লাগছে? ভালোই লাগবে নিশ্চয়ই একজন শিল্পী হিসেবে। এটা আমার আসলে ভালো লাগার বলতে এটা আমার খুবই বড় একটা প্লাস পয়েন্ট হয়েছে, কারণ আমি যেহেতু গান নিয়েই পথ চলা, তো পড়াশোনাটা যখন আমার গান নিয়েই, তো আমার অনেক কিছু শেখার, আমি আসলে গান গাই, বাট যে থিওরিগুলো বা যে প্র্যাকটিক্যাল যেগুলো আসলে জানার থাকে অনেক কিছু, এগুলো আমি আসলে পড়াশোনার মাধ্যমে বেশ ভালো জানতে পারছি এবং আমার আগামীতেও ভীষণ কাজে লাগবে। এবং পড়াশোনাটা করে আসলে ভবিষ্যতে কি করার ইচ্ছে গান নিয়ে? আপাতত আসলে খুব বেশি কোনো প্ল্যান করে আগাচ্ছি না। আমার পড়াশোনা নিয়ে মিউজিকে পিএইচডি করার ইচ্ছা আছে, আর গান নিয়ে স্বপ্ন একটাই, সারা জীবন গান গাইতে চাই। আর একটা টার্গেটই শুধু গান গাইছে, মানুষজন আমার ভয়েস শুনে আসলে আমার গানটা আইডেন্টিফাই করতে পারে, সেইটা ভেবেই চর্চাটা করছি। এবং অথির কাছেও আমরা গানই শুনতে চাই সারা জীবন ধরে। সিনথিয়ার কাছে একটু শুনবো যে এই যে নৃত্য পরিচালনায় এখন যুক্ত হয়েছেন, এই কাজটা কিভাবে উপভোগ করছেন এবং নিজে নৃত্য করছেন, অন্যকে নৃত্য শেখাচ্ছেন, এটা কিভাবে আপনাকে আন্দোলিত করে?
নাচ বিষয়টাই আমাকে আনন্দিত করে সব সময়। আমি নিজেও নাচ করি, যখন পরিচালনা করি তখন নিজের মতো করেই মানে ক্রিয়েটিভিটিটাকে আমি শো করার চেষ্টা করি সবার সামনে। এবং আমি বেশ কয়েকটা প্রোগ্রামও করেছি এবং সবাই ভীষণ প্রশংসাও করেছে। তো পরিচালনা করতে ভালোই লাগে, অদ্ভুত একটা এক্সপেরিয়েন্স। এবং ভবিষ্যতে কি আসলে অভিনয়ে থিতু হওয়ার ইচ্ছে, নাকি নাচ অভিনয় দুটোই একসাথে চালিয়ে যেতে থাকবে? এত বছর যেহেতু নাচ আর অভিনয়কে একসাথে নিয়ে পথ চলছি, তাহলে আগামী তো নাচ আর অভিনয়কে নিয়েই চলবো। এবং যখন ছোট ছোট বাচ্চারা বা আপনার কাছে যারা শেখে তারা যখন সুন্দর করে নাচে, তখন আপনার কাছে কেমন লাগে? যখন আমি অন্য কাউকে নাচ করতে দেখি, আমি যে স্টেপটা দেখাই এবং সে যখন করে, তখন তার মধ্যে আমি নিজেকে দেখতে পাই এবং নিজেকেই খুঁজে বেড়াই যে আমি যেভাবে করি সে আসলে এক্স্যাক্টলি সেভাবে করে কিনা। ভালো লাগে, আনন্দ লাগে। বা এবং আমরা এরকম সিনথিয়া, ইয়াসমিনের মতো আরও অনেক অনেক নৃত্যশিল্পী পাবো সেই প্রত্যাশা রাখছি। এবার অথির কাছে আবারও একটু আসতে চাই যে পূজায় যে গান আসছে দেখলাম আমরা অডিও ভিজুয়ালটিতে, সেই সম্পর্কে একটু শুনি। এবারের দুর্গাপুজোতে আমার 3টি মৌলিক গান আসছে। একটা হচ্ছে প্রথম যেটা অডিওতে দেখলাম আমরা, প্রোটিউনের ব্যানার থেকে প্রসেনজিৎ ওঝা দাদা লিখেছেন এবং বিজন দাদা সুর করেছেন। গানটির প্রোটিউনের ইউটিউব চ্যানেলেই পাওয়া যাবে, বা আসছে মা দুর্গা শিরোনামে। আর সেকেন্ড যে গানটি করেছি আমি, সেটা হচ্ছে রঙ্গন মিউজিকের ব্যানার থেকে। কথা লিখেছেন জামাল হোসেন স্যার এবং সুর করেছেন এবং সঙ্গীত করেছেন পুনম মিত্র দাদা। আমি আর পুনম মিত্র দাদা ওটা দুজন একসাথে ডুয়েট গান করেছি এবং ওটার মিউজিক ভিডিও করেছেন সৈকত রেজা ভাইয়া। এটা রিলিজ হবে আজকে বা কালকের মধ্যেই, খুব তাড়াতাড়ি পেয়ে যাবো রঙ্গনের ইউটিউব চ্যানেল থেকে। আর থার্ড যে গানটা, ওটা হচ্ছে HM ভয়েসের ব্যানার থেকে, শুধু শেখ নজরুল স্যারের লেখা এবং সুর করেছেন পিজিত মহাজন দাদা এবং মিউজিক করেছেন ওয়াহিদ শাইন ভাইয়া। এটা হচ্ছে HM মিউজিক ভয়েসের ব্যানারই পাওয়া যাবে। 3টে গান নিয়ে আসলে আমি ভীষণ এক্সাইটেড, কারণ পুজোর মধ্যে গান আসলে আমার পুজোর ফিলটা খুব ভালো লাগে যে না ঠিক আছে বক্সে আমার গানটা বাজবে, আমি এটা আশা করি আসলে। এবং এক একটা উপলক্ষ যখন আসে, উপলক্ষের মধ্যে তো আমরা এমনিতেই আনন্দিত থাকি, আবার যখন নতুন গান বা নতুন শৈল্পিক কিছু আসে তখন সেটা আমাদেরকে। পুজোটা আর চ্যানেল আইয়ের জন্মদিনটা আসলে প্রতিবার খুব কাছাকাছি চলে আসে। ইনফ্যাক্ট অক্টোবর হচ্ছে আমারও বার্থডে মান্থ। 3টি মিলে আমি আসলে খুবই উৎসবে থাকি আসলে পুরো মাসটা জুড়ে। একদমই, আমাদের সকলের জন্যই পুরো অক্টোবর জুড়েই উৎসব। আরও যদি একটু জানতে চাই, ইউটিউবের কথাটা কিন্তু 3টা গান বলার সাথে সাথে চলে আসলো। এখন তো সব কিছু আমরা ইউটিউবেই খুঁজে পাই। এই যে প্রযুক্তিটা এত এগিয়ে যাচ্ছে বা আমরা ফোন হাতে নিলেই সব দেখতে পাচ্ছি, আপনার কাছে এটা কি মনে হয় যে শিল্পীর জন্য এটা কি আসলে একটা আশীর্বাদ, নাকি একটু ডাউন করে ফেলছে সব কিছু? এটা আসলে আমরা যেভাবে ইউজ করি, এটা আশীর্বাদ হিসেবে যদি আমরা খুব ভালোভাবে ইউজ করতাম সেটা আশীর্বাদ হয়ে দাঁড়াতো। কিন্তু এখন আসলে মিডিয়াটা বা আমাদের যে মাধ্যম, ইন্টারনেটের যে মাধ্যমটা, এটা আসলে আমাদের নিজেদের ইউজের মধ্যে আসলে আমি ফিল করি। কারণ আমি যদি খুব ভালোভাবে, যেরকম আমি 3টে গান করলাম, এটা আমি ইউটিউবে যাচ্ছে, খুব সহজে আমরা পেয়ে যাই, এটা খুঁজতে বা শুনতে খুব কঠিন বিষয় না। কিন্তু সেই সাথে আমরা খুব সহজেই যেগুলো খুব নেগেটিভভাবে আমরা দেখছি সেগুলো খুব সহজে পেয়ে যাই। সো খারাপ ভালো দুটোই আমি দেখছি আসলে। আবার টেলিভিশনে কি হয়, টেলিভিশনটা তো ওয়ান ওয়ে কমিউনিকেশন, আপনাকে কতজন দেখছে বা কি কমেন্টস করলো সেগুলো দেখা যাচ্ছে না, কিন্তু ইউটিউবে সেটা দেখা যাচ্ছে। এই যে কতজন দেখলো, ভিউটা কত হলো বা মানুষ কি মন্তব্য করছে, এগুলো কি আপনাকে প্রভাবিত করে? এগুলো প্রভাবিত করে খুব একটা না আমি আসলে, কারণ ভিউটা আমি দেখতে পছন্দ করি যে এই গানটা কত ভিউ হলো, ওটা আমি জাস্ট কাউন্ট করি প্রত্যেক দিন। বাট কমেন্টগুলো আসলে ভালো, কমেন্টগুলো ভালো লাগে এবং যেখানে আমার কোনো কারেকশনের কোনো কমেন্ট থাকে, আমার কোনো ভুল কারো চোখে লাগলো, সেগুলোও দেখার চেষ্টা করি। ব্যাড কমেন্ট তো থাকবেই। সিনথিয়া কি বলবেন এই ব্যাপারে, এই যে প্রযুক্তি এত এগিয়ে যাচ্ছে আমাদেরকে নিয়ে? সবাই তো ভিউ কাউন্ট করে, আমি একদমই তার বিপরীতে আছি। আমি ভিউ দেখিও না, কাউন্টও করি না, আমি কোনো নেগেটিভ পজিটিভ কোনো কমেন্টসই দেখি না। আমি শুধুমাত্র আমি যার সাথে কাজ করি সেই ব্যক্তি বা যেই পরিচালক, তারা আসলে স্যাটিসফাইড কিনা, আমার কাজটা ভালো হচ্ছে কিনা। আমি আমার আশেপাশের বন্ধুবান্ধব থেকে আমি কমেন্ট নিতে বেশি আগ্রহী প্রকাশ করি, কিন্তু ওই সোশ্যাল সাইটে কি হলো, ইউটিউবে কি হলো, কত ভিউজ হলো, এগুলো দেখেই তো আসলে এখন কাজকর্ম হচ্ছে। বাট আমি একদমই ওইগুলো কাউন্ট করি না এবং আমি গুনিও না যে আমার কোনটা কত ভিউজ হচ্ছে, কোনটা কত ভিউজ হচ্ছে না।
বাট আলহামদুলিল্লাহ আমার কাজের সারা আছে। আমাকে এত বেশি মানুষ পছন্দ করার দরকার নেই, আমাকে যদি দুজন মানুষ পছন্দ করে মনে রাখে সেটাই আমার জন্য অনেক বড় প্রাপ্তি হবে। অনেক বেশি ভিড়ের মধ্যে আমি নিজেকে হারিয়ে ফেলতে চাই না, তো এই কারণেই আমি ভিউজটা দেখি না। আমি শুধুমাত্র আমার কাজের প্রতি আগ্রহী থাকি অলওয়েজ, এবং ডেডিকেশন নিয়ে আমি আমার কাজটাই মনোযোগ দিয়ে করে যাই। দ্যাটস ইট। একদম নিজের জন্য নিজের কাজটা করা, নিজের জন্য আমি একদম নিজের জন্য কাজ করি, নিজের সেলফ স্যাটিসফ্যাকশনের জন্য আমি কাজ করি। এই যে নিজের জন্য কাজ করা, এই কথাটা চলে আসলে, নিজের কাছে কোন কাজটা সবচেয়ে বেশি ভালো লাগে? বা আমরা আপনাকে অনেক নাটকে দেখতে পেয়েছি, কোন নাটকটি আপনার জীবনের টার্নিং পয়েন্ট হিসেবে আপনি মনে করেন? আমার জীবনের প্রথম নাটক ছিল সোনার পাখি রূপার পাখি। এরপরে আমি এ পর্যন্ত প্রায় ৮০-৮৫টার মতো নাটক করেছি, ধারাবাহিক এবং একক নাটক মিলে। এত নাটকের মধ্যে অনেকগুলো ক্যারেক্টারই মানুষ মনে রেখেছে, কিন্তু সবচাইতে বেশি যেই ক্যারেক্টারটা মানুষ মনে রেখেছে সেটা হচ্ছে জরি। মানে আমার দর্শকরা আমাকে জরি নামেই চিনে। সোনার পাখি রূপার পাখি, যেটা আমার ফার্স্ট নাটক ছিল, সেই নাটকের মাধ্যমে আমি অনেক পরিচিতি পেয়েছি, এবং দেশের বাহিরে আমি যেখানেই যাই না কেন প্রবাসীরা এয়ারপোর্টে পর্যন্ত এক দেখাতে চিনে ফেলে। এটা আসলে অনেক বড় একটা প্রাউড মোমেন্ট আমার জন্য, এবং এই জরি ক্যারেক্টারটা নিয়ে আমার অনেক স্মৃতি আছে। দেশের বাইরে যখন যাই ইন্টারন্যাশনালি পারফর্ম করতে, তখন সেখানে প্রবাসীরা দূর থেকে দেখে এসে জিজ্ঞাসা করে, আপু আপনি জরি না? তো এর আগেও আমি বেশ কয়েকটা ইন্টারভিউতে আমি আমার এক্সপেরিয়েন্স শেয়ার করেছি। তো এই বিষয়গুলো আমাকে অনেক বেশি প্রাউড ফিল, এবং এখানে কিন্তু অভিনয়ের সার্থকতা আসলে। আপনার কাছে কি মনে হয় এই জরি চরিত্রটাকে মানুষ কেন এত ভালোবাসে? জরি আসলে অনেক সহজ সরল এবং খুবই মিষ্টি একটা মেয়ের ক্যারেক্টার ছিল, যেটা সালাউদ্দিন লাবলু ভাই খুব সুন্দরভাবে চরিত্রটাকে মানুষের সামনে ফুটিয়ে তুলেছে, এবং আমি সেই ক্যারেক্টারটাকে প্লে করেছি। তো মানুষের কাছে আসলে জরিকে ভীষণ ভালো লাগে। আপনি হয়তো নাটকটা দেখেননি, বাট দেখলে আপনি বুঝতে পারবেন যে জরি যে ক্যারেক্টারটা, যে সে অত্যাচারিত, হৃদয়ের কাছাকাছি যেতে পেরেছে একটা ক্যারেক্টার। এবং আমরা আপনাকে বেশিরভাগ নাটকে গ্রামীণ চরিত্রে অভিনয় করতে বা গ্রামে গিয়ে নাগরিক জীবনের ব্যস্ততায় খুব বেশি দেখতে পাইনি। আপনার কি গ্রামের প্রতি খুব বেশি টান? আমরা কেন আপনাকে বারবার গ্রামীণ চরিত্রে দেখতে পাই? না, অনেক বেশি। এটা আসলে সবার মাথায় আটকে গেছে যে আমি গ্রামের ক্যারেক্টারগুলো ভালো করি বা অনেকের কাছে পছন্দ হয়, কিন্তু আমি শহরের কাজ অনেক করেছি। আমি মডেলিং করেছি, আমি মিউজিক ভিডিও করেছি, আমার কিন্তু অনেক মিউজিক ভিডিও আছে। মানুষ সিনথিয়া ইয়াসমিন মিউজিক ভিডিও দিয়ে সার্চ করলেও দেখতে পারবে, এবং একটা মিউজিক ভিডিও তো প্রায় 80 মিলিয়ন হয়েছে, মানে অনেক বেশি। অনেক ভিউজ মিউজিক ভিডিও আমার আছে, ওগুলো তো আমার শহরের ক্যারেক্টার। তো মানুষ আমার গ্রামের ক্যারেক্টারটাকেও অ্যাকসেপ্ট করছে, শহরের ক্যারেক্টারটাও অ্যাকসেপ্ট করছে। তো আমার ভালো লাগে ভার্সেটাইল ক্যারেক্টার প্লে করতে। কিন্তু তুলনামূলকভাবে যেহেতু গ্রামের কথাটা বেশি চলে আসছে, যখন কেউ একটা নতুন কিছু বানাচ্ছে, তখন যদি আপনাকে গ্রামীণ চরিত্রে কাস্ট করতে চায়, তখন কি আপনার কাছে মনে হয় যে এটা এক ধরনের টাইপ কাস্টিং, আমাকে গ্রামের মধ্যেই গণ্ডিতে আটকে রাখা হচ্ছে? না, আমার এরকম মনে হয় না। আমার কাছে মনে হয় যে যে ক্যারেক্টারটা আমি পড়বো, যে স্ক্রিপ্টটা পড়বো, ওইটা যদি আমার কাছে ভালো লেগে থাকে, তাহলেই আমি সেই কাজটা করি, সেটা গ্রামের হোক বা শহরের হোক। এখন আসলে এগুলো বাধা ধরার মধ্যে চলে আসছে যে আমি শুধুমাত্র শহরের ক্যারেক্টার করব, অনেকে বলে আমি শুধুমাত্র গ্রামের ক্যারেক্টার করব। আমার ক্ষেত্রে আসলে আমি এরকম কোনো বিষয়ে আমি নিজেকে বেঁধে রাখি নাই কখনো। আমি যে মানে সব ক্যারেক্টারই করেছি, আমি পুলিশের ক্যারেক্টার করেছি, আমি গ্রামের ক্যারেক্টার করেছি, আমি শহরের ক্যারেক্টার করেছি, আমি ডাক্তারের ক্যারেক্টার করেছি। সো আমি অনেক ক্যারেক্টারই আমি প্লে করেছি। এবং শিল্পী মানেই কিন্তু শিল্পের বিভিন্ন সত্তাকে এক্সপ্লোর করা, সব কিছুটাকে উপভোগ করতে শেখা। আবার একটু অথির কাছে শুনি, অথি নিজেও তো মিউজিক ভিডিও করেছে, মিউজিক ভিডিওতে অভিনয় করতে কেমন লাগে? আমার আসলে নিজের গানে নিজে পারফর্ম করতে ভালো লাগে, এটা সত্যি কথা। আর লিপসিং করতেও আমি একটু ছবি তোলার আগ্রহী বেশি, ছবি তুলতে ভীষণ ভালো লাগে। সো যখন নিজের ভিডিওতে বা নিজের গানে নিজেকে দেখি ভীষণ ভালো লাগে। তাহলে কি অথির মডেলিং এর প্রতি আগ্রহ আছে? মডেলিং এর প্রতি আগ্রহ ব্যাপারটা সেরকম না, বাট নিজের গানে আমার নিজেকে দেখতে ভীষণ ভালো লাগে। আর পাশাপাশি আমার ছবি তুলতে ভীষণ ভালো লাগে, তো দুটো আসলে মিলে গেছে, তো ভালো লাগে, আমার এনজয় করি আমি। এবং এই যে পড়াশোনা পাশাপাশি গান তো আছে, এবং জীবনের নতুন একটা চ্যাপ্টারে শুরু হয়েছে, সব কিছু মিলে কেমন যাচ্ছে? ব্যালেন্সটা কেমন করে করছেন? আমি আসলে ওই ছোটো থেকে ব্যালেন্স করে চলছে আসলে, পড়াশোনা, গান, গানের ক্লাস, ফ্যামিলি, সব কিছু মিলে আসলে ব্যালেন্স করে চলতে চলতে এটা আসলে
অভ্যেস হয়ে গেছে, তো এটা আসলে এখন মাথায় আলাদা করে লাগে না যে আমাকে এটা ম্যানেজ করে চলতে হবে, এটা আসলে হয়ে গেছে, অ্যাডজাস্ট হয়ে এবং গেছে। বন্ধু বান্ধব বা পরিবারের মানুষজন যখন নতুন একটা গান আসে তখন কিভাবে তাদের মনে সেটা সাড়া ফেলে? যেমন পুজির নতুন গান আসছে, সেটা নিয়ে পরিবারের সদস্যরা কি বলছে? খুবই এক্সাইটেড সবাই। তো মানে গান যখন রিলিজ হয়, আমি হয়তো একটু বাইরে থাকি, অন্য একটা কাজে থাকি, সবাই ফোন করে তোর গান রিলিজ হয়েছে, এটা দেখছি ওটা দেখছি, মানে ভালো। নিশ্চয়ই তখন সেই মুহূর্তটাও স্মরণীয় হয়ে থাকে। সিনথিয়ার এই ক্ষেত্রে কি হয়, আশেপাশের মানুষজন, বন্ধু বান্ধব, পরিবারের মানুষজন কি বলে অভিনয় দেখে, বা যখন কমপ্লিমেন্ট দেয় একটা নতুন কিছু দেখে তখন কেমন লাগে? আমার কিছু বন্ধু বান্ধব আছে যারা অনেক বেশি বদনামও করে আমার, একদম মুখের ওপরে বলে তোর এটা ভালো হয়নি, তোর এটা খুব ভালো হয়েছে। তো আমি শুধুমাত্র সুনাম শুনতে চাই না, আমি মানে খারাপটাও শুনতে চাই যেন আমি নিজেকে শুধরাতে পারি। কিন্তু আমাকে আমার বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন সবাই ম্যাক্সিমাম টাইম আমাকে ইন্সপায়ারই করেছে যে খুব ভালো হয়েছে। মানে আমার কাছে তখন ভীষণ আনন্দ লাগে যে আমার কাজ আমার বন্ধু বান্ধব সবাই পছন্দ করছে। বা অনেক গল্প করলাম, আবারও একটু চ্যানেল আইয়ের জন্মদিনের কাছে ফিরে আসতে চাই। এই যে চ্যানেল আই প্রতিভা আসলে প্রকাশিত করার একটা মঞ্চ দেয় আমাদেরকে, একটা আলো দেয়। চ্যানেল আই দীর্ঘ 26 বছর পার করে এখন 27 বছরে পা রাখছে। আজকের এই দিনে বসে চ্যানেল আইকে কিভাবে অনুভব করছেন আপনি? আমার কাছে মনে হয় যে বাংলাদেশে চ্যানেল আই একমাত্র চ্যানেল যারা কিনা নতুন নতুন শিল্পীদেরকে সুযোগ দিয়ে থাকে, এবং যেই প্রতিযোগিতাগুলো প্রতি বছর অ্যারেঞ্জ করে চ্যানেল আই, আর এটার মাধ্যমেই যাদের প্রতিভা আছে, যেমন নাচ, গান, মডেলিং, বিভিন্ন, আবার বাংলা বেদ, তাই না, বিভিন্ন প্রতিযোগিতা, রিয়েলিটি শো অ্যারেঞ্জ করে। তো এর মাধ্যমে নতুন নতুন অনেক বাচ্চারা এগিয়ে আসে, অনেক আর্টিস্ট বের হয়। তো এটা আসলে অনেক বড় একটা প্ল্যাটফর্ম যেটা চ্যানেল আই সবাইকে দিয়ে থাকে। তো আমার জন্য অনেক বেশি প্রাউড ফিল হয় যখন আমি মনে করি যে আমি চ্যানেল আইয়ের পরিবারেরই একজন সদস্য, এবং আমি সেরা নাচিয়ের সিজন 3 ফার্স্ট রানার আপ। অথির কাছে কি মনে হয় এই ব্যাপারটা কেমনভাবে অনুভব করেন যে আপনিও আসলে চ্যানেল আইয়ের সেই অনেক আগে থেকে 2016 থেকে চ্যানেল আইয়ের সাথে যুক্ত হয়েছেন, এবং এতগুলো বছর পার করে চ্যানেল আইও 26 বছর পার করে এখন 27-এ পা রাখতে যাচ্ছে, কেমন লাগছে আজকের দিনে বসে, মাত্র 2 দিন বাকি? ভীষণই ভালো লাগে, যেটা বললাম, চ্যানেল আইয়ের যে কোনো আনন্দের দিন হোক, খুব মানে ভীষণ নিজের লাগে সেটা। আসলে সেটা জন্মদিন তো খুবই স্পেশাল, আর নিজের পরিবারের একটা অংশই আমি মনে করি। প্রথমে যেটা বললাম যে আমি আসলে এখানে এসে যতটা কমফোর্ট থাকি, যতটা সেফ থাকি, আমি আসলে নিজের বাসায়ও সেটাই। তো এর জন্য আসলে আমার কাছে একটা নিজের হোমের মতো লাগে। এই কথাটি আমি আসলে বলতে চাই যে যাদের সাথে কথা বলি বা আমাদের পরিবারের যারা সদস্য, সবাই বলে যে চ্যানেল আইকে খুব নিজের লাগে, খুব কাছের মনে হয়। কারণ অনেকটা সময় আমরা চ্যানেল আইতে পার করেছি, যেটা আমরা আমাদের নিজেদের বাসাতেও ওই সময়টা দিতে পারিনি। কারণ সকাল শুরু হয় চ্যানেল আইতে, রাত শেষ হয় চ্যানেল আইতে। কারণ আমাদের তো ক্যাম্পে থাকতে হতো, যারা আমরা প্রতিযোগী ছিলাম, ও ক্যাম্পে ছিল, আমিও ক্যাম্পে ছিলাম। তো ওই যে 5 মাস 4 মাসের যে জার্নিটা, ওই জার্নিতে অটোমেটিক্যালি চ্যানেলের পরিবার মনে হয় আর কি আমাদের সবার। এবং অথি যখন ক্যাম্পে ছিল তখন সিনথিয়া আপু নাকি ইয়োগা করাচ্ছিলেন, অথি বলছিল ছিল ইয়োগার। মানে আমি সেরা নাচিয়ে থেকে বের হওয়ার পরে, এরপরে যখন ওদের কম্পিটিশন স্টার্ট হলো, তখন আমি মেন্টর হিসেবে ওদের গ্রুমিং করেছিলাম। বা তার মানে অথির সাথেও সিনথিয়ার একটা চমৎকার স্মৃতি রয়েছে। অনেক, আমার তো ভীষণ, মানে আমরা গ্র্যান্ড ফিনাল পর্যন্ত, আমি তো আজকেও শেয়ার করছিলাম যে সিনথিয়া আপুর জুয়েলারিগুলো দিয়েও আমি গ্র্যান্ড ফিনালে পারফরমেন্স করেছি। সো ওই টাইমটা আসলে কি সিনথিয়া আপু আমাদেরকে একদম মানে নিজের করে, যে এটা মানে আলাদা কিছু না, মানে কিছু লাগবে। সত্যি কথা বলতে কি, ওরা আমার বাচ্চার মতোই ছিল ওই সময়টা। দেখা যেত যে সকাল 7টা-8টার দিকে আমরা ভোরবেলা আমি আসতাম, ওদেরকে ঘুম থেকে উঠানোর পরে ওরা আগে থেকেই রেডি থাকতো, দেন আমি ওদেরকে এক্সারসাইজ করাতাম। ওই সময়কার মোমেন্টসগুলো আসলে অনেক সুন্দর। এই যে এতজন মিলে একটা মিউজিক ভিডিও বানানো, আপনার কাছে কেমন লাগে আসলে? এবং পূজার যে আনন্দঘন পরিবেশটা, সেটা কিন্তু স্ক্রিনে একদম ফুটে উঠেছে। আমার পুজোর আমেজটা শুরুই হয় পুজোর প্রায় 1-1.5 মাস আগে থেকে, এই গানের সাথে। মানে একদম পুজোর গান যখন ভয়েস দেই, এডিট করে বা ভিডিওতে যাই, তখন থেকে আসলে আমেজটা শুরু হয়। আর এই ভিডিওতে আসলে আমি ছিলাম না, এটা জাস্ট আমার লিপসিং পার্ট ছিল। বাট যেগুলোতে মিউজিক ভিডিওতে আমি থাকি, তো পুরো পুজোর, আর সেটটাও রেডি হয় পুরো পুজোর থিমে। সো তখন আসলে পুরো পুজোটা আমার 1 মাস আগে থেকেই শুরু হয়ে যায়। বা এবং এই পুজোতে সিনথিয়ার কি কি প্ল্যান আছে? পুজোতে ঘুরবো ফিরবো, নাড়ু খাবো, লাড্ডু খাবো, এই প্ল্যান। বিভিন্ন মণ্ডপে গিয়ে পূজা দেখা হয়? হ্যাঁ, দেখা হয়।
বনানী 27 নম্বরে যে পুজো মণ্ডপ হয় সেখানে যাওয়া হয়, প্রতি বছরই যাওয়া হয়। এবং পুজোতে আমার নিজেরও মিউজিক ভিডিও আছে, আমার গান আছে, আমিও পুজোতে মডেলিং করেছি, বিশ্বরঙের বেশ কয়েকটা ফটোশ্যুটও করেছি। তো আমি পুজোকে আমিও সেলিব্রেট করি। এবং আমাদের সকলের পুজো আনন্দে কাটবে এবং আনন্দের আরেকটি দিন তো আমাদের সামনে, আমরা প্রাক্কালে দাঁড়িয়ে আছি। 1 অক্টোবর আমাদের সবার জন্য একটি আনন্দের দিন, চ্যানেল আইয়ের জন্মদিন। সেই দিনটি আমরা সকলে একসাথে মিলে উদযাপন করব, সেই অপেক্ষায় আছি। 2 দিন যেন শেষই হচ্ছে না। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। আয়োজনের শেষ পর্যায়ে চলে এসেছি, দর্শকদের কাছে বিদায় নিয়ে নেব। প্রিয় দর্শক, আশা করছি আমাদের আজকের তারকা কথনের আড্ডা আপনাদের ভালো লেগেছে। আপনারাও যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং 1 অক্টোবরের জন্য আমরা সবাই অপেক্ষায় আছি। আপনাদের সকলের সাথে আমাদের জন্মদিনের আনন্দ আমরা ভাগাভাগি করে নিতে চাই। আবারও আগামী আয়োজনে দেখা হবে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।